তো চলো আবারও আমরা সেইখান থেকে শুরু করি যেখান থেকে বাদ দিয়েছিলাম। সো আশা করি দেখতে পাচ্ছি আমরা যেটা ছিল যে পিগমেন্ট। তাহলে এই পিগমেন্টটা কাকে বলছি আমরা? যে পিগমেন্ট এবং ডাইসের পার্থক্য হচ্ছে যে পিগমেন্টটাও স্পেসিফিক রিফ্লেকশন এবং অ্যাবজর্পশন ঘটাতে পারে, যার কারণে আমরা পিগমেন্টের কারণেও কালার দেখতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে পিগমেন্ট কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই আমার ফাইবারের সাথে। সো এটা এবং সেই সাথে এটা সাধারণত ইনসলিউবল হয়ে থাকে, অর্থাৎ পানিতে দ্রবণীয় নয়। সো তারপরও আমরা সেটা টেক্সটাইল ম্যাটেরিয়ালের কালারিং এর কাজে ব্যবহৃত করছি। সো দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য পিগমেন্ট ইজ ইন্টিমেটলি কানেক্টেড টু দ্য কালার সোর্স এন্ড পিগমেন্টস আর ওয়াটার এন্ড ইন অয়েল সলিউবল, ইনসলিউবল, ন্যাচারাল এন্ড সিনথেটিক হতে পারে, ন্যাচারাল হতে পারে, সিনথেটিক হতে পারে। সো এখানে আমরা যেটা দেখছি যে পিগমেন্ট হলো 65, এরকম অনেক প্রকার পিগমেন্ট রয়েছে টেক্সটাইল ফ্যাক্টরি। তোমরা তো অলরেডি কয়েকটা ভিজিট করেছো, অনেকেই চাকরি করো, তো দেখে থাকবে পিগমেন্ট। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পিগমেন্ট কি, বৈশিষ্ট্যগুলি কি সেটা যদি আমরা একটু দেখি। সো প্রথমত পিগমেন্টস শুড হ্যাভ গুড কাভারিং পাওয়ার ফার্স্ট। সেকেন্ড, গুড কাভারিং পাওয়ার বলতে আমি যে জায়গাটা কালার করব, অর্থাৎ আমরা পিগমেন্ট দিয়ে সাধারণত প্রিন্ট করে থাকি, অথবা পিগমেন্ট ডাইংও আছে, পিগমেন্ট দিয়ে ডাইংও করা হয়, সেটা সম্পর্কে পরে আলোচনা করছি। সো গুড কাভারিং পাওয়ার অর্থাৎ যে জায়গায় সেটা কি পুরোটাই কাভার করবে। দেন পিগমেন্ট শুড হ্যাভ ফ্রিলি মিক্সিং প্রপার্টিস। মিক্সিং এবং সলিউবল কিন্তু ভিন্ন কথা। আমি তোমাদের বলেছিলাম যখন ডিসপার্স ডাই পড়াই যে একটা চিনির শরবত আর একটা বালি চিনির শরবত। তো বালি চিনির শরবত কিন্তু ডিসলভ হবে, আর বালি চিনির শরবত কিন্তু ডিসলভ হবে না। যখন সেটাকে আমরা এজিটেশন দিব তখন সেটা কিন্তু মিক্স হবে। পিগমেন্ট শুড হ্যাভ দ্য কেমিক্যালি ইনার্ট। ধরো কেমিক্যালি ইনার্ট অর্থাৎ কোনো ক্রিয়া করে না। And then pigment should have the good resistance to acid. অ্যাসিডের প্রতি সে রেসিস্ট্যান্ট থাকবে। পিগমেন্ট শুড হ্যাভ রেসিস্ট্যান্স টু সলভেন্ট। সলভেন্টের প্রতি সে রেসিস্ট্যান্ট থাকবে, অর্থাৎ কোনো কিছু হবে না। শুড হ্যাভ সুইটেবল ব্রিলিয়ান্স, হার্ডনেস এন্ড স্টেবিলিটি। ব্রিলিয়ান্সই থাকতে হবে শেডের, হার্ডনেস শক্তিশালী এবং স্টেবিলিটি অর্থাৎ লেগে থাকার ক্ষমতা বা প্রবণতা, সেটা যদিও অনেকটাই আমাদের ইয়ের উপর ডিপেন্ড করে যে আমাদের যারা ইয়ে রয়েছে, বাইন্ডার রয়েছে। পিগমেন্ট শুড হ্যাভ গুড ওয়েট, লাইট এন্ড অ্যাবারশন রেসিস্ট্যান্স। যেন ধুইলে চলে না যায়, সূর্যের আলোতে নষ্ট না হয়, অ্যাবারশন ঘর্ষণের ফলে চলে না যায়। এন্ড পিগমেন্ট শুড হ্যাভ গুড ক্যারেক্টারিস্টিক্স ফর এক্সেলেন্ট। So these are the characteristics, primary characteristics of a pigment. Now about the history of the pigment. So this is also as like as a dye. আমরা যদি দেখি যে 1200 বিসিতে সিই থেকে তার পরবর্তীতে 20th সেঞ্চুরি প্রথমের দিকে এভাবেই আস্তে আস্তে শুরু হয়ে গেছে। তো আমরা এখন একটু ক্লাসিফিকেশন পড়বো, সেটা হচ্ছে একটু স্লাইডটা এদিক সেদিক হয়ে গেছে, তারপরে দেখি। ক্লাসিফিকেশন অফ দ্য পিগমেন্ট আমরা বলবো বায়োলজিক্যাল পিগমেন্ট, অর্গানিক পিগমেন্ট, ইনঅর্গানিক পিগমেন্ট। বায়োলজিক্যাল পিগমেন্ট কোনগুলি? যেগুলো সরাসরি আমরা প্রকৃতি থেকে পাবো, সবই প্রকৃতি থেকে পাবো কিন্তু একটা সিনথেসাইজ করে। আর ওকে, বায়োলজিক্যাল, সো ইউজ বায়োলজিক্যাল প্রসেস লাইক কি ক্যামোফ্লোগ, মিকেসি এবং স্পেটিয়াম। অর্থাৎ আমরা যখন কোনো প্রাণী বা পশু বা উদ্ভিদ থেকে সরাসরি আহরণ করব সেটাকে বায়োলজিক্যাল, কেমন যেমন ক্লোরোফিল, হ্যাঁ, জ্যান্থিন, অ্যান্থ্রোসায়ানিন, রডোপ্সিন, মায়োগ্লোবিন, এগুলোকে আমরা বলতেছি বায়োলজিক্যাল পিগমেন্টস। তারপর অর্গানিক পিগমেন্টস, কিছু অর্গানিক সাবস্টেন্স, যে পিগমেন্ট গুলো অর্গানিক সেগুলোকে অর্গানিক পিগমেন্টস বলছে, যেগুলো ইনঅর্গানিক সেগুলোকে ইনঅর্গানিক পিগমেন্ট বলছি। ওকে, নাও দ্য থিওরি অফ ডাইং। থিওরি অফ ডাইং, কিভাবে আমরা ডাইং করব? প্রথমত আমাদের কয়েকটা লেভেলে কাজ করে ডাই পার্টিকেল গুলো। সেগুলো হচ্ছে যে ডাই ডিসপার্স ইন দ্য ডাই বাথ, dye diffuse in the layer, dye in the electrical double layer, dye at the fiber surface, dye in the fiber. ওকে, এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা নরমালি ছবিটা দেখার চেষ্টা করি। এখানে কি কি ঘটছে, যে এটা একটা ফাইবার, ওকে, ফাইবার সাবস্টেন্স সারফেস। তো এখানে দেখো আমরা যখন কোনো ফাইবারকে, সেটা হোক না কেন, পানিতে চুবাই বা যেমন কটনের কথা বলি, তখন সেটা কি নেগেটিভ চার্জ ধারণ করে বা কেউ পজিটিভ চার্জ ধারণ করে ফাইবার সারফেসে। অর্থাৎ ফাইবারের কিন্তু একটা চার্জ আছে। যখন আমরা স্কাউডিং, ব্লিচিং করে বিভিন্ন ট্রিটমেন্টের ভিতর দিয়ে যাওয়ার ফলে সেই ফাইবারের ক্ষেত্রে একটা চার্জের সৃষ্টি হয়। যেমন মনে করো এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হয়েছে, কটনের ক্ষেত্রে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়।
তখন সেটাকে কি করা হচ্ছে, এই যে এখানে যে ডাইমলিকুল গুলো আসতেছে এদিক থেকে, তো ডাইমলিকুল গুলা কি এই যে পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ যেটাই থাকুক না কেন সেটাকে অপোজ করে তারপর ফাইবারের গায়ে প্রবেশ করতে হয়। তো এইখানে যে লেয়ারটা ডাই ডিফিউশনের যে চার্জের যে লেয়ারটা, এই যে এরকম এটা আস্তে আস্তে কমতে থাকবে, এই যে চার্জের যে লেয়ারটা সেটাকে আমরা বলতেছি ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। অর্থাৎ প্রত্যেকটা ফাইবারকে যখন আমরা পানিতে চুবাবো সেখানে একটা চার্জের সৃষ্টি হবে, ঘনত্বের সৃষ্টি হবে, ইলেকট্রোকেমিক্যাল যদি আমরা বলি সেখানে কিছু চার্জের সৃষ্টি হবে এবং সেটা দিয়ে একটা ব্যারিয়ারের মতো সেটাকে আমরা বলতেছি ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। তো আমরা যখন ডাইং করব তাহলে ডাই প্রথমে গুলাবো সলিউশনে, এটা সলিউশন ডাই গুলাইছি, তারপর ডাইটা কি আস্তে আস্তে ফাইবারের দিকে যাবে। কেন যাবে? সেখানে টেম্পারেচার দিব, প্রেসার থাকবে, অ্যাফিনিটি থাকবে, সাবস্টেন্টিভিটি থাকবে, সল্ট সোডা থাকবে। সেজন্য ডাইটা কোথায় যাবে? ফাইবারের দিকে যাবে। এগুলো আকর্ষণ বিকর্ষণ হয়ে ফাইবারের অ্যাবজর্পশন হবে। আমরা পড়েছিলাম অ্যাবজর্পশন অ্যাডজর্পশন, তাই না? যে ফাইবার গাত্রে যখন যাবে, গায়ে যখন ডাইটা যাবে সেটাকে অ্যাডজর্পশন, এডি অ্যাডজর্পশন বলছি। তারপর ভিতরে যখন প্রবেশ করবে সেটাকে অ্যাবজর্পশন বলছি। তারপর আলটিমেট ফাইবারের সাথে বন্ড করবে। সো সেই কথাগুলো আমাদের এখানে বলা হয়েছে। আমরা যদি চেষ্টা করি বলার বা বোঝার চেষ্টা করি সেই কথাগুলি। সো প্রথমের দিকে যদি যাই যে ডাই ডিসপার্স ইন দ্য ডাই বাথ, প্রথমে আমাদের কি করতে হবে? ডাইটাকে ডাই বাথে ডিসপার্স করতে হবে, অর্থাৎ গুলাতে হবে। So most of the dissolution either কি molecular and partially ionized state or exist in ionic or measly form. ম্যাক্সিমামই কি আমাদের যেমন সেলুলোজিক ফাইবারের ক্ষেত্রে আমরা অ্যাসিড ডাই কি, তারপর রিয়েক্টিভ ডাই কি, অ্যানায়নিক বেসিক ডাই কি, ক্যাটায়নিক, অর্থাৎ প্রত্যেকটা ডাই কিন্তু একটা চার্জ কন্টেইন করছে, তাই বলে সবগুলোই করে এমনটা নয়। যেমন ডিসপার্স ডাই কোনো চার্জ কন্টেইন করে না। সো ডাই ইন দ্য ডিফিউজ লেয়ার, তো কি বলা হচ্ছে যে মলিকুলস দেন কাম ইনটু দ্য ডিফিউজ লেয়ার ইনটু দ্য ফাইবার এন্ড ইন্টার ইট। তো ডিফিউজ লেয়ারে আসবে, তারপরে ডাই ইন দ্য ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, অর্থাৎ এই যে ইলেকট্রিক্যাল পটেনশিয়ালটা যে ডিফারেন্সটা ফাইবার এবং সলিউশনের ভিতরে যে চার্জের তারতম্যতা সেখানে আসবে। তো আমরা একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু সোয়েলিং ঘটে, অর্থাৎ আমরা যখন কোন একটা ফাইবারকে টেক্সটাইল সাবস্টেন্সকে পানিতে প্রবেশ করাই তখন সেখানে কি পানি শোষণ করে তার কোষগুলি সেলগুলি ফুলে ওঠে, যেমনটা আমরা বলে থাকি যে যখন আমরা দুধ দিয়ে পাউরুটি খাই ঠিক যেরকম ফুলে ওঠে, তো এখানেও কিন্তু সোয়েলিংটা ঘটে। তো সোয়েলিংটা ঘটার কারণে তখন কি হচ্ছে, ডাইটা ফাইবার সারফেসে ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার অতিক্রম করে ফাইবার সারফেসে প্রবেশ করছে। তো ডাই এট দ্য ফাইবার সারফেস টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে, কি তখন টেম্পারেচারের কারণে ডাইমলিকুল গুলো কি ছুটাছুটি শুরু করতেছে, তারপর কিন্তু তারা সারফেসের ভিতর আসতেছে। সো ডাই ইন দ্য ফাইবার, তখন কি হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, তারপর ডাই আস্তে আস্তে ফাইবারের ভিতরে প্রবেশ করতেছে। তো ফাইবারের ভিতরে যখন প্রবেশ করতেছে তখন তারা কি বন্ড তৈরি করতেছে ফাইবারের সাথে। সেটা হতে পারে, দেখো, আয়নিক প্রোটিন ফাইবার, হাইড্রোজেন বন্ডস, কোভ্যালেন্ট বন্ড, ফিজিক্যাল ফর্ম এটসেট্রা। আমি সহজভাবে যদি বলি যে প্রথমে ডাই ইন দ্য সলিউশন থাকবে, তারপর এখানে একটা যদি ফাইবার আমরা চুবাই পানিতে, ডাই সলিউশনে সোয়েল হবে, ডাই আস্তে আস্তে ফাইবারের দিকে আসবে। তো ফাইবারের দিকে আসার আগে ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার ইত্যাদি লেয়ার গুলো অতিক্রম করে ফাইবার গায়ে আসবে, ফাইবার গায়ে থেকে তারপর ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করে তারা তাদের ক্রাইটেরিয়া অনুসারে বন্ড তৈরি করবে। বন্ড নাও তৈরি করতে পারে, যারা বন্ড তৈরি করবে না তারা তো চলে যাবে আবার বেরোয়। সো বন্ড গুলো কি কি হতে পারে? যে আয়নিক লিঙ্কস সাধারণত প্রোটিন ফাইবারের ক্ষেত্রে হয়, যেটা সল্ট লিঙ্কেজ প্লাস মাইনাস দিয়ে। তারপর হাইড্রোজেন বন্ড সেলুলোজিক ফাইবারের ক্ষেত্রে সাধারণত হয়। কোভ্যালেন্ট বন্ড বিটুইন কার্বন এন্ড অ্যাটমস, কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ড সেটাকে। ফিজিক্যাল ফোর্সেস যেটা ভ্যান্ডারওয়ালস ফোর্স। তো আমাদের সেলুলোজের ক্ষেত্রে রিয়েক্টিভ ডাই দিয়ে গঠনের ক্ষেত্রে সাধারণত কোভ্যালেন্ট বন্ড হয়ে থাকে। ফিজিক্যাল ফোর্স যেগুলো ভ্যান্ডারওয়ালস ফোর্স, অর্থাৎ মনে করো তুমি যদি এখানে কিছু ইটও রেখে দাও অনেকদিন ধরে, তাহলে সেখানেও কিন্তু সেই মাটির সাথে সেই ইটের একটা সম্পর্ক সৃষ্টি হবে, সেটা খুলে ঠুনকো, সেটাকে ফিজিক্যাল ফোর্স বলছি আমরা, বা ভ্যান্ডারওয়ালস। যেমন তোমরা অনেক বন্ধু বান্ধব একসাথে ভর্তি হয়েছো, একখানে থাকার কারণে কিন্তু তোমাদের ইয়ে হচ্ছে, অর্থাৎ যে বন্ধুত্বটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আগের যে প্রাইমারি স্কুলের বন্ধুত্ব ছিল হয়তো সেরকম নয়, বা তার চেয়েও বেশি হতে পারে। অর্থাৎ যেটা সহাবস্থানের কারণে সৃষ্টি হচ্ছে সেটাকে ফিজিক্যাল ফোর্স বলছি আমরা। আর আয়নিক লিঙ্কেজ তো বুঝতেই পারছি যে নেগেটিভ পজিটিভের মাধ্যমে, তারপর হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন শেয়ারের মাধ্যমে, কোভ্যালেন্ট বন্ড বিটুইন কার্বন অ্যাটম অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তো এই ছিল আমাদের অ্যাবাউট ডাইং, থিওরি অফ ডাইং,
যেভাবে ডাইংটা আসলে হচ্ছে। তো সেই কথাগুলো যদি আমরা একটু দেখি, যে ডাই ডিসপার্স ইন দ্য ডাইবাথ, প্রথমে ডাইবাথে থাকবে, ডাই ডিফিউজ ইন দ্য ডিফিউশন লেয়ার, আস্তে আস্তে ডিফিউশন হবে। ডিফিউশন মানে ছড়িয়ে পড়া, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া। 9-10 পড়েছিলাম যে সেন্টার শিশু খুলে রাখলে সারা ঘর চলে যায়। ডাই ইন দ্য ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, ফাইবারের সামনে কিছু চার্জিং পার্টিকেল রয়েছে, চার্জ রয়েছে, সেই লেয়ারটাকে আমরা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার বলছি। তো আস্তে আস্তে ফাইবার সারফেসে আসবে, অ্যাবজর্পশন ঘটবে, ফাইবার সারফেসে আসার পর সেটা ভিতরে প্রবেশ করবে, সেটাকে ডিফিউশন বলতেছি। তো ডাই যখন ফাইবারে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর বন্ড করবে ফাইবারের সাথে, বন্ড করবে, সেটাকে আমরা বলতেছি ফিক্সেশন। যেমন আমরা সোডা দিয়ে সাধারণত ফিক্সেশনটা ঘটাই। নাও দা ফাইবার, তাহলে এই ফাইবারটা কি, বা এটা কি কি জিনিস টেক্সটাইলের ক্ষেত্রে? যে আমরা জানি যে ফাইবার সাবস্টেন্স হচ্ছে যেটা দিয়ে আমরা ইয়ার্ন তৈরি করি এবং পরবর্তীতে ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল তৈরি করি, যেটাকে আমরা ফেব্রিক নামে অভিহিত করছি। ডাইং এর ক্ষেত্রে এই ফাইবারের ভূমিকাটা অনেক বেশি, কারণ প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে ফাইবারের নেচারের উপর ডিপেন্ড করে যে এটা কি ধরনের, কোন ডাই দিয়ে ডাইং করা যাবে নাকি যাবে না। সো বলা হচ্ছে যে টেক্সটাইল ফাইবারস আর অর্গানিক কম্পাউন্ডস এন্ড ডেভেলপ এ স্লাইটলি নেগেটিভ চার্জ অর পটেনশিয়াল হয় ইমার্স ইন একুয়াস সলিউশন। যখন পানিতে ডুবানো হয় একটু চার্জ করে, সিন্স দ্য ডাইমলিকুলস এন্ড দ্য টেক্সটাইল ফাইবার বোথ বিকাম স্লাইটলি নেগেটিভ চার্জ দ্য একুয়াস সলিউশন, দেয়ার ইজ এ টেন্ডেন্সি টু দ্য ফাইবার টু রিপেল ইচ আদার। তো significantly energy has to be built up the diliquor overcome the repulsion force। দেখো এখানে যেগুলো বলা হচ্ছে যে অবশ্যই প্রথমত ডাইং এর জন্য আমাদের ডাইটা ফাইবারটা কি ধরনের সেটার উপর ডিপেন্ড করছে। তো এবং যখন আমরা সাধারণত টেক্সটাইল ফাইবার গুলোকে বিশেষ করে সেলুলোজকে আমরা কি করছে পানিতে চুবাচ্ছি, তখন সেটা নেগেটিভ চার্জ দিচ্ছে। তো আমাদের ডাইস পার্টিকেল রিয়েক্টিভ ডাইও কিন্তু নেগেটিভ চার্জ, তাহলে কি হচ্ছে নেগেটিভ নেগেটিভ চার্জ পরস্পরকে রিপালস করতেছে। তো এই নেগেটিভ চার্জটাকে রিমুভ করে তারপর কিন্তু আমাদের ডাইং করতে হয়, সেটাই আমরা বলা হচ্ছে। আবার ডিসপার্স ফাইবার ডাইং যেটা পলিস্টার ফাইবার ডাইং করি, সেই ক্ষেত্রে কিন্তু চার্জের কোনো ঘটনা ঘটতেছে না। সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, যে ফাইবারটাকে ফুলাচ্ছি, টেম্পারেচার দিয়ে ফুলিয়ে যে গ্যাপ গুলো সৃষ্টি হচ্ছে সেখানে ডাইসটা ঢুকিয়ে দিতেছি। সো সেখানে পলিমার সিস্টেমে মেকানিজম করে আমরা ডাইটা ঢুকাচ্ছি। সো এক একটা ফাইবার তার টাইপস কি সেটার উপর ডিপেন্ড করছে, তার ম্যাটেরিয়ালস গুলি কি কি সেটার উপর ডিপেন্ড করছে। এক একটা ডাইস এবং এক একটা ডাইসের জন্য এক এক ফাইবারের জন্য এক এক মেকানিজম রয়েছে। সো সেটা ডিপেন্ড করছে মূলত তারই উপর। ওকে, নাও তো আমরা যদি এখন একটু ওয়াটারের কথায় আসি, যে আসলে পানির ভূমিকাটা কি এখানে ডাইং এ? যদি পানি না হয়, পানি ছাড়া কি ডাইং করা যাবে না? হ্যাঁ, এখন এই প্রশ্নটার উত্তর আছে যে পানি ছাড়াও ডাইং করা যাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে আমরা একুয়াস ডাইংটা করে থাকি বা ওয়াটার দিয়ে ডাইং করে থাকি। তাহলে এখানে পানির ভূমিকাটা কি? প্রথমত পানির ভূমিকাটা হচ্ছে যে ডাই পার্টিকেল গুলোকে কন্টেইন করা, ধারণ করা এবং ডাই পার্টিকেল গুলোকে মুভ করানো। অর্থাৎ পুরো ডাই সলিউশনে যদি আমরা যদি পানি না দিই তাহলে ডাই পার্টিকেল গুলো কিভাবে ফাইবারের গায়ে যাবে? So বলা হচ্ছে in addition dissolving the dye water act as a medium through the molecules are transfer into the fiber is act as a medium, যেটার মাধ্যমে কি ট্রান্সফার হচ্ছে। এখন ডাইং মিডিয়াম হিসেবে আমাদের এখন নতুন কিছু টেকনিক এসেছে, ফোম, জেল, আরো অনেক কিছু এসেছে, ভাপার। সো the polar groups in the dimolecules are attract the water molecule and cushions the dimolecule dissolve in water. The attraction between the water and dye and hold undesirable as the dimolecule resists the living water and enter into the fiber. তো যেহেতু ডাই মলিকুলটাও পোলার এবং একই সাথে আমাদের যে মলিকুলটা আছে, কি বলবো, ওয়াটার মলিকুলটা আছে সেটাও কিন্তু পোলার। তাহলে এই দুই পোলার মলিকুল কি করছে, পরস্পরের আকর্ষণ করছে, প্রাথমিকভাবে একটা বন্ড তৈরি করতেছে ডাইয়ের সাথে। যখন আমরা হিট দিচ্ছি, যে when heating it becomes slightly more ionic and water leads to repel the organic dye extent। যখন আমরা হিট দিচ্ছি তখন আসলে এই বন্ডটা ভেঙে যাচ্ছে পানি এবং ডাইসের। তো হিট দিলে এনার্জি গেইন করছে ডাই মলিকুলটা, তখন কিন্তু এটা ছোটাছুটি শুরু করবে। where assisting the heat the swell the fiber and হাইড্রোফিলিক, এবং একই সাথে ফাইবারটা ওয়াটারটা কি করছে, ফাইবারটাকে সুয়েল করছে। অর্থাৎ যেখানে আমরা ডাইটাকে প্রবেশ করাবো সেটাকে সুয়েল করছে, ফাঁপা ফোপা ফুলে উঠতেছে, যেন তার ভিতরে সহজে ডাই ঢুকতে পারে। তাহলে ডাইয়ের ওয়াটারের কাজটা কি, ডাই ট্রান্সফার করা, ডাই মলিকুল গুলোকে কন্টেইন করা এবং আমাদের যে ফাইবারটা আছে সেটাকে সুয়েল করা। তো তারপরে যদি আমরা দেখি একটু, এখানে যেটা দেখতে পাচ্ছি যে রোল অফ ইলেকট্রোলাইটস বা সল্ট, আমরা বিশেষ করে জানি যে রিয়েক্টিভ ডাইং এর ক্ষেত্রে প্রচুর সল্ট ইউজ করে থাকি আমরা।
আবার ডিসপার্স ডাইসের ক্ষেত্রে সল্ট ইউজ করতে হয় না। তো এই সল্টটা কেন ইউজ করতে হয়? যখন ফাইবার সারফেসে এরকম চার্জের সৃষ্টি হবে, অর্থাৎ তখন আমরা এই ধরনের সল্ট ইউজ করি যে আমাদের যখন ফাইবার সারফেসে নেগেটিভ চার্জের সৃষ্টি হয় বা পজিটিভ চার্জের সৃষ্টি হয়, যেটাই বলি না কেন, তো যখন আমাদের ডাই এবং ফাইবার একই চার্জ বিশিষ্ট হয় তখনই আসলে সমস্যাটা হয়ে থাকে। এটা যদি ফাইবার হয়, সেলুলোজ ফাইবার, এটার গায়ে যদি নেগেটিভ চার্জ থাকে এবং এটা যদি আমার ডাই হয় এবং ডাইয়ের গায়েও যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে এই ডাইয়ের নেগেটিভ চার্জ এবং এই ফাইবারের গায়ের নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে তো ডাই পার্টিকেল গুলো এর কাছে যেতেই পারবে না, তাহলে তো ডাইংই হবে না। সেজন্য আমরা কি করতেছি, এখানে সল্ট দিতেছি। সল্ট দিয়ে কি করতেছি, এই যে চার্জটা আছে, ফাইবারের যে চার্জটা, সেটাকে আমরা কি নিউট্রাল করে দিচ্ছি। তো সেটা যখন নিউট্রাল করে দিচ্ছি, তাহলে আর এই রিপালশনটা কিন্তু থাকছে না, তখন ডাইমলিকুল গুলো ফাইবার গাঁথতে যায়। তো সল্টের কাজ এটাই। আমরা জানি যে সল্ট দিলে কি হয়, ইকজুশন বাড়ে, অর্থাৎ ডাই অ্যাবজর্পশন বাড়ে, ডাই পার্টিকেল অর্থাৎ ডাইং ভালো হয়, বেশি নেয় কাপড়, ডাই মলিকুল বেশি নেয়। কিভাবে নেয়, যে যখন তখন কিন্তু এখানে এই যে ফোর্স ব্যারিয়ারটা থাকে, অর্থাৎ চার্জ চার্জ রিপেল করার ব্যারিয়ারটা থাকে, তখন যখন আমরা দিচ্ছি, তখন কিন্তু এই ব্যারিয়ারটা থাকছে না। সেজন্য কিন্তু আমরা সল্ট ইউজ করে থাকি আমাদের ডাইং এর ক্ষেত্রে। ওকে, বা ইলেকট্রোলাইট ইউজ করে থাকি। সাধারণত সোডিয়াম সালফেট আমরা ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করে থাকি, যেটাকে ফ্যাক্টরিতে লবণ নামে পরিচিত। ওকে, এবার কেন ডাইলিকুয়ারটাকে হিট করা হবে? তো এটা যদি আমরা একটু দেখি যে কেন, এখানে আইডি দেওয়ার দরকার নাই, গুগল ক্লাসরুমে দিতে হবে। ওকে, তো আমরা যদি একটু দেখি যে কেন হিট করব, হোয়াই আমরা হিট করব কেন, ডাইং হিট করলে না করলে হবে না। তো এই যে হিটের প্রয়োজনীয়তাটা কি, প্রথমেই যদি আমরা বলি যে যদি আমরা হিট না করি, তাহলে ডাই পার্টিকেল গুলো পর্যাপ্ত পরিমাণে এনার্জি গেইন করবে না, যার কারণে ট্রান্সফার হওয়ার জন্য যে এনার্জি সেটা সে পাবে না, যার কারণে অ্যাবজর্পশনটা ইনক্রিজ হবে না। সো হিটিং করলে অ্যাবজর্পশনটা ইনক্রিজ হবে। দ্বিতীয়ত, পানির কারণে ফাইবার তো সুয়েল করেই, কিন্তু টেম্পারেচার না দিলে ফাইবার, অনেক ফাইবার আছে সুয়েল করে না। যেমন আমরা যদি পলিস্টারের কথা ধরি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ফাইবারটাকে হিট দিতে হয় 130°C টেম্পারেচার, তার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার অনেক উপরে, তাহলে কি সেটা তখন সুয়েল হয়, অর্থাৎ ফাঁপা হয়, তখন কিন্তু আমরা তার ভিতরে ডাইটাকে প্রবেশ করে। সো মেক দ্য ফাইবার পলিমার মোর অ্যামরফাস। অ্যামরফাস এবং ক্রিস্টালাইন সম্পর্কে অনেকবার আমি তোমাদেরকে বলেছি, তারপরেও যদি এখন বলার চেষ্টা করি, যে ক্রিস্টালাইন স্ট্রাকচারটা হচ্ছে সুসজ্জিত, সুসজ্জিত অর্থাৎ এখানে কোনো গ্যাপ নাই। আর অ্যামরফাস স্ট্রাকচারটা হচ্ছে এলোমেলো, অর্থাৎ আমরা যখন মেসে থাকি তখন কি আসলে জামা কাপড় কোথায় কিরকম থাকে, একটা ঘরের একটা স্পেস, একটা ঘরের কথা যদি বলি, স্পেসটা কি বিভিন্ন ভাবে ব্যয় হয়ে যায়, অর্থাৎ কিন্তু যখন গুছিয়ে দেওয়া হয় তখন কি সাধারণত গোছানো থাকে। তো যেই জায়গাগুলোতে গোছানো থাকে সেই জায়গাগুলোতে আসলে আর তখন কিছু বছর প্রবেশ করানোর জায়গা থাকে না, কিন্তু যখন এলোমেলো থাকে তখন কি এখানে অনেক গ্যাপ থাকে। তো এগুলোকে সাজালে তখন এখানে আরো অনেক জায়গা বেরোয় যেখানে অন্য জিনিস ঢুকানো যায়। তো ফাইবারের ক্ষেত্রেও এরকম যখন ক্রিস্টালাইন স্ট্রাকচার হবে, সজ্জিত স্ট্রাকচার হবে, তখন আসলে ফাইবারের ভিতরে, ইয়ানের ভিতরে কোনো গ্যাপ থাকে না, যার কারণে সেখানে ডাই পার্টিকেল গুলো কোথায় ঢুকবে, ঢুকতে পারে না। কিন্তু যখন আমার অ্যামরফাস রিজিয়নটা হবে তখন কিন্তু এরকম অনেক গ্যাপ থেকে যায়, তখন সেখানে কিন্তু ডাই পার্টিকেল গুলো সহজেই ঢুকতে পারে বা প্রবেশ করতে পারে। সো এই জন্যই কিন্তু আমরা ডাই যখন হিট করছি তখন কিন্তু এই অ্যামরফাস স্ট্রাকচারটা আমাদের ডাইং এর জন্য, এরকম অ্যামরফাস স্ট্রাকচার কিন্তু আনতেই হবে, না হলে ডাই পার্টিকেল গুলো কোথায় ঢুকবে বা কোথায় লাগবে, কিভাবে বন্ড করবে। তো এই হচ্ছে আমাদের হিটের কাজ, যে হিট ছাড়া আমাদের যেরকম সোয়েল হচ্ছে না, হিট ছাড়া ফাইবার ডাই প্রবেশ করছে না, হিট ছাড়া ডাইমলিকুল চলাচল করছে না, ইত্যাদি। রোল অফ দ্য কেরিয়ার এন্ড সোয়েলিং এজেন্ট, আমাদের ডাইং এর জন্য অত্যাবশ্যকীয়, বিশেষ করে সোয়েলিং এজেন্ট বা সোয়েলিংটা এবং কেরিয়ারটা আমরা পরে আসতেছি। তো সোয়েলিং এজেন্টটা আমরা কেন সবচেয়ে বারবার ইউজ করব, সোয়েলিং এজেন্টটার কাজই হচ্ছে যে সোয়েল করা। ওই যে আবার বলতেছি যে দুধে যখন পাউরুটি চুবাবো তখন কি সেটা একবারে ফুলে উঠবে, তাহলে ফুলে উঠলে সেখানে তার ভিতরে
ম্যাটেরিয়ালস কোনো কিছু প্রবেশ করার সুযোগ হবে। ফাইবারকে যখন এরকম পানিতে দিব সেটা এরকম সোয়েল হবে, কিন্তু সোয়েলিং এজেন্ট যখন দিব আমরা তখন সেটা আরো বেশি তাড়াতাড়ি সোয়েল হবে। তো বিষয়টা হচ্ছে যে পাউরুটিটা যদি পানিতে ভিজাও তাহলে ঠান্ডা পানিতে একটু কম পানি বা একটু কম হবে, কিন্তু গরম দুধে বা গরম পানিতে যখন দিবা তখন কি একবারে নরম হয়ে যাবে। বিষয়টা ঠিক সেরকম, যে যখন ফাইবারটাকে পানিতে দিব তখন সেটা কি হবে, কিন্তু যখন সোয়েলিং এজেন্ট ইউজ করব তখন তার ফুল ডাইমেনশনে সে সোয়েলিং হবে, অর্থাৎ ফুলে ফেপে উঠবে। তখন ডাই পার্টিকেল ঢুকানো বা ডাই পেনিট্রেশনটা সহজ হবে। দ্বিতীয়ত, এটা হচ্ছে সোয়েলিং এজেন্টের কাজ, সবসময় সোয়েলিং এজেন্টটা লাগে আমরা ডাইং এর ক্ষেত্রে। ওকে, এখন আসি আমরা পলিস্টার এর ডাইং এর ক্ষেত্রে আমরা সাধারণত কেরিয়ার ইউজ করি। দেখো, কেরিয়ারটা হচ্ছে একটা সাবস্টেন্স যেটা কিনা শুধুমাত্র আমরা পলিস্টার ডাইং এর ক্ষেত্রে অর্থাৎ ডিসপার্স ডাইস এর ক্ষেত্রে ইউজ করে থাকি। যে আমরা জানি যে পলিস্টারের ক্ষেত্রে আমরা যদি বলি টিজি 70°C এবং মেল্টিং টেম্পারেচার 250°C। সো যখন টিজি এক্সিট করবে তখনই আসলে পলিস্টারটা নরম হওয়া শুরু করবে, 70° পারা শুরু করবে। আলটিমেট 130 এর উপরে না উঠলে তার ভিতরে জায়গা সৃষ্টি হচ্ছে না। কিন্তু আমরা ইয়ে দিয়েও ডাইংটা করতে পারি, কেরিয়ার দিয়ে। কেরিয়ার কি কাজটা করবে, যে 130 উঠা লাগবে না, 100 ভিতরেই সে কি করবে, ওই ভিতরে ফাইবারের ভিতরে জায়গাগুলো সৃষ্টি করবে, গ্যাপগুলো সৃষ্টি করবে এবং ডাই পার্টিকেলটাকে ধরে ধরে ভিতরে প্রবেশ করাবে। দেখো, একটা বিষয় আছে যে বস্তায় যদি আমি সিম্পল উদাহরণ দেই, যে একটা নির্দিষ্ট আয়তনের বস্তায় বা একটা বাকেটে বা বাসায় যখন আমরা কাপড় রাখি তখন আসলে এলোমেলো ভাবে রাখলে আসলে সেভাবে হয় না, কিন্তু যখন জোর করে মানে চেপে চেপে ঢুকাই বা প্রেস করে করে ঢুকাই তখন কিন্তু অনেক ওইটুক জায়গায় অনেক কাপড় ধরে। তো বলা হচ্ছে কেরিয়ারটা হচ্ছে যে অল্প জায়গায় যখন 100°C থাকে পলিস্টারটা তখন অল্প জায়গা সৃষ্টি হয়। তো কেরিয়ারটা কি করে, এই অল্প জায়গাতেই ডাই পার্টিকেলটাকে ধরে প্রবেশ করাতে সাহায্য করে। ওকে, তো এই জন্য কেরিয়ার দিয়ে আমরা 100°C পলিস্টারটা ডাইং করতে পারি, আমাদের 130° টেম্পারেচার প্রয়োজন নাই। যেহেতু অনেক 130° মানে কি 30° টেম্পারেচার বেশি, সেখানে প্রচুর এনার্জি কনজাম্পশন অর্থাৎ প্রচুর এনার্জি লাগবে সেটাকে হিট করতে। শেষে আর দিকে আমরা দেখতে পাচ্ছি যে লেভেলিং এজেন্ট। লেভেলিং এজেন্টটা আমরা প্রায়শই ইউজ করে থাকি যারা ডাইং এ কাজ করি। আমরা জানি যে লেভেলিং এজেন্টটা কি করবে, লেভেল করবে। কিভাবে লেভেল করবে সেটা হচ্ছে কথা। দেখো, লেভেলিং এজেন্ট বা ডাই পার্টিকেল আর বাঙালির চরিত্রটা ঠিক একই রকম আমার কাছে মনে হয়। যে ডাই পার্টিকেলকে যখন ফাইবারে ডাইং করবে তখন প্রথমের দিকেই প্রথম কয়েক মিনিটে প্রচুর পরিমাণে ডাই ফাইবার সারফেস থেকে ডাই সলিউশন থেকে ফাইবার সারফেসের দিকে প্রবাহিত হবে বা ফাইবার সারফেসে যাবে। মনে করো এখন বাঙালিকে ফ্রি খিচুড়ি খাওয়ানো হবে, ফ্রি খিচুড়ি খাওয়ানো হবে, তাহলে ফ্রি খিচুড়ির জন্য আমরা কি করছি, যে ফ্রি খিচুড়ি যখন খাওয়ানো হবে তখন কি আমরা হুড়মুড় করে সবাই কি করছি, একবারে গিয়ে পড়তেছি। তো এমন অবস্থার সৃষ্টি হচ্ছে যে কার উপরে কে যাচ্ছে আর কখন কে নিচ্ছি কোনো ঠিক থাকছে না। কিন্তু আমরা যদি এখানে দুজন আর্মি বসিয়ে দেই অথবা দুজন পুলিশ বসিয়ে দেই অথবা চৌকিদার বসিয়ে দেই যারা ডিস্ট্রিবিউট করবে, তখন কিন্তু বাঙালি ঠিক লাইন ধরে ধরে নিবে। তো ডাইংটাও ঠিক এরকম, যখন আমরা ডাইং করব তখন অর্থাৎ মলিকুলটা কি হচ্ছে আমাদের সারফেসের উপর কি আনইভেন ডিপোজিট হচ্ছে, অর্থাৎ ফাইবার সারফেসের উপর কে কখন আসে এর উপরে এ পড়তেছে, এর উপরে পড়ে আনইভেন ডিপোজিট হচ্ছে। তো এই আনইভেন ডিপোজিট হওয়ার কারণে কি কোথাও ডাই বেশি পড়তেছে, কোথাও ডাই কম পড়তেছে। সেজন্য আমাদের ডাইটাকে ফাইবার সারফেসে এরকম একবারে লেভেল করার জন্য আমাদের এক চৌকিদার দরকার, আমাদের আর্মি দরকার। তো সেটাই হচ্ছে রিটার্ডেন্ট এজেন্ট, সেটাকে আমরা বলতেছি লেভেলিং এজেন্ট। তাহলে এই লেভেলিং এজেন্টটা হচ্ছে সেই চৌকিদার যে কিনা ডাইটাকে ফাইবার সারফেসে লেভেলিং ভাবে ছাড়া প্রবেশ করতে দিবে না। সো ensure more level dyeing in uniform dyeing, act as a retarding agent or retardants মানে কি সেটা আসতে দিবে না, and active surface active agent। ওকে, সারফেস অ্যাক্টিভ এজেন্ট হিসেবে কাজ করে। সো এই যে লেভেলিং এজেন্টটা কি করছে, এইভাবে আমাদের লেভেল ডাইংটাকে এনশিওর করছে। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পোর লেভেল ডাইং অর্থাৎ কোথায় কি হয়েছে, আর ব্যালেন্স লেভেল ডাইং আমরা যখন ইউজ করেছি। ওকে, এই ছিল লেভেলিং এজেন্টের কাজ। পরবর্তীতে যদি আমরা আসি সেটা হচ্ছে টাইম। দেখো, টাইম টাইম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ডাইং এর ক্ষেত্রে। কিভাবে, যে কতক্ষণ ধরে আমরা ডাইং করব আসলে
1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, ফ্যাক্টরিতে তো 8-10 ঘন্টাও ডাইং করা হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ডিজিয়ার্ড শেড না আসে, অর্থাৎ আমরা যেটা চাই সেটা যতক্ষণ পর্যন্ত না আসে। সাধারণত ডাইং করা হয় 1 ঘন্টা 30 মিনিট আমরা যখন ল্যাবে ডাইং করি কালারেশনের জন্য। তো ফ্যাক্টরিতে যেটা প্র্যাকটিক্যাল, তাদের তো শেড মিলিয়ে দিতে হবে। তো আলটিমেট যেটা হচ্ছে যে প্রথমের দিকে এইরকম ভাবে হয় গ্র্যাজুয়ালি, প্রথমের দিকে এরকম আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়তে থাকে ডাইংটা, রেটটা বাড়তে থাকে ডাই পার্টিকেল, আর পরে পরতে যখন ম্যাক্সিমাম ডাই পার্টিকেল গুলো চলে যায় তখন এই যে কার্ভটা আছে সেটা আস্তে আস্তে ফল করে। তো এখানেই আসলে টাইমের গুরুত্বটা, এক একটা ডায়ের ক্ষেত্রে এক এক রকম টাইম লাগে, অর্থাৎ ফিক্সেশন টাইম এক এক রকম, তারপর অ্যাবজর্পশন টাইম এক এক রকম এক্সেট্রা। সো টাইমটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ডাইসের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যে টাইম ক্যারেক্টারিস্টিক সেটা আমাদের অ্যানালাইসিস করতে হবে প্রত্যেকটা ডাইং এর পূর্বে। সর্বশেষের দিকে, সর্বশেষ বোধহয় না, যেটা আমরা দেখছি যে ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও। এই ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিওটা কি, যে বলা হচ্ছে কতটুকু ওয়াটার, অর্থাৎ কতটুকু ম্যাটেরিয়ালে কতটুকু পানি দিব সেটা। যেমন আমি যদি সিম্পলি বলি যে আমার কাপড় আছে মনে করো 5 কেজি, বা ওকে আমি m/l বললাম কত 1:10, তোমরা ফ্যাক্টরিতে এগুলোর সাথে অবস্থা 1:10, 1:10, তাহলে হচ্ছে আমার ফেব্রিক যদি 5 কেজি হয়, 5 কেজি হয় তাহলে আমার পানি কতটুকু লাগবে, তাহলে 10 গুণন 5, তাহলে কত 50 লিটার লাগতেছে। অর্থাৎ এভাবে m/l টা ক্যালকুলেট করা হয়, মানে হচ্ছে ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও, মানে হচ্ছে যে কতটুকু ম্যাটেরিয়ালের জন্য তুমি কতটুকু পানি দিবে, সেটাকে রেশিওটাকে আমরা বলতেছি পানি, ঠিক না, অর্থাৎ আমরা যে কেমিক্যাল গুলো দিব সেগুলো রেশিওটাকে, অর্থাৎ টোটাল যে লিকুইডটা হবে, লিকুইড বলতে সেখানে পানি থাকবে, কেমিক্যাল থাকবে, লিকুইডস আরো কেমিক্যাল থাকবে, সবকিছু মিলিয়ে অর্থাৎ কতটুকু হবে সেটার যে রেশিও সেটাকে আমরা বলতেছি ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও। ফ্যাক্টরিতে সাধারণত 1:7, 1:8, 1:10 এ ডাইং করা হয়, আমরা এমনিতে নরমালি ডাইং করে থাকি 1:20, ল্যাবে ডাইং করে থাকি এ ধরনের। তো এই ছিল আমাদের ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও, প্রাইমারি যে কথাবার্তাগুলো। তারপরে স্লাইডে যদি আমরা একটু দেখি, হো তারপরে স্লাইডে শেষ। তো এই ছিল আমাদের আজকের লেকচার। তো প্রথম থেকে যদি একটু রিভিউ করার চেষ্টা করি, তারপর আমরা প্রশ্ন উত্তরে যাব। তো প্রথম থেকে একটু রিভিউ করার চেষ্টা করছি। প্রথমে আমাদের ছিল যে ডাইং কি, ডাইংটা হচ্ছে ডাইংটা হচ্ছে ডাই পার্টিকেল গুলোকে ফাইবার টেক্সটাইল সাবস্টেন্সে লাগানোটাই হচ্ছে ডাইং প্রথমত, এর বাইরে কিছু নাই। ডাইটা কি, ডাইটা হচ্ছে সেই ম্যাটেরিয়াল যেটা কিনা কালার সাবস্টেন্সটাকে কন্টেইন করে বা কালার সাবস্টেন্সটাকে শো করে, যার কারণে আমরা দেখতে পাই। ওকে, তো ডাইয়ে দুটো ম্যাটেরিয়াল থাকে সেটা আমরা জানি, এখানে হিস্টোরি তেমন কিছু নাই। সেটা হচ্ছে একটা ক্রোমোফোর, একটা ক্রোমোজেন। তো ডাইমলিকুল গুলোকে কেন কালার্ড দেখি, কারণটা হচ্ছে স্পেসিফিক, অর্থাৎ সিলেক্টিভ রিফ্লেকশন এবং অ্যাবজর্পশন এবং রিফ্লেকশনটা ঘটায় হচ্ছে ডাইমলিকুল। ওকে, তো এখন ডাইমলিকুলে দুটো জিনিস থাকে, ক্রোমোফোর এবং এক্সোক্রোমো। ক্রোমোফোরটা কি, যেটা কালার বিয়ার করে মেইন উপাদান, এরা কি স্যাচুরেটেড আনস্যাচুরেটেড অর্গানিক রেডিক্যালস বা মলিকুলস। ওকে, যারা কিনা কালারটাকে সিলেকশন অ্যাবজর্পশনটাকে রিফ্লেকশনটাকে ঘটাচ্ছে, সেরকম অনেকগুলো দেখতেছি। এটা সাধারণত ইলেকট্রন ট্রানজিকশন কারণে হয়ে থাকে। এরপরে অবজেক্টিভস গেল, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট গেল, যারা ইন্ডিপেন্ডেন্ট তো ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট তো ডিপেন্ডেন্টই। ওকে, তারপরে চলে আসবো এক্সোক্রোমো। এক্সোক্রোমো কি, যে হেল্পিং, অর্থাৎ সাহায্য করবে, ইন্টেন্সিফাই করবে যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো কালারটাকে, সেটাকে এক্সোক্রোমো বলছি। কাজ কি, ইন্টেন্সিফাই করা, বৃদ্ধি করা। এন্টি এক্সোক্রোমো কি, তাহলে এক্সোক্রোমো যদি কালারটাকে বৃদ্ধি করে, এন্টি এক্সোক্রোমো কি করবে, সেটাকে ডিমিনিশ করবে, অর্থাৎ উল্টো কাজ করবে। ক্রোমোজেনটা কি, ক্রোমোফোর এবং এক্সোক্রোমো সমন্বয়ে একত্রিত রূপটাকে ক্রোমোজেন বলছে, যেমন মা এবং বাবার সমন্বয় রূপটাকে আমরা কি ফ্যামিলি বলছি। ওকে, অল ডাইস আর কালারেন্ট বাট নট অল কালারেন্টস আর ডাই, বিকজ সবাই কালার যারাই দিতে পারে তারাই কালারেন্স, কিন্তু ডাই হতে গেলে টেক্সটাইল ফাইবারে বা টেক্সটাইল সাবস্টেন্সে লাগার ক্ষমতাটা থাকতে হবে বা কালার দেওয়ার ক্ষমতাটা থাকতে হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ ডাই, তারপরে যদি আমরা দেখি সাবস্টেন্টিভিটি এবং অ্যাফিনিটি। নর্মাল যে আকর্ষণটা সেটাকে অ্যাফিনিটি বলছে, এবং অনেক কিছু করে একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে যে আকর্ষণ সেটাকে সাবস্টেন্টিভিটি বলছে। ক্লাসিফিকেশন ফিজিক্যাল ফর্মে আমরা দেখলাম, তারপর অ্যাপ্লিকেশন ফর্মে দেখলাম, অ্যাপ্লিকেশন ফর্মটা একটু ভালো করে দেখবো।
তারপরে রয়েছে পিগব্যান্ড। তাহলে পিগব্যান্ড পার্টিকেল গুলো কি? যারা কালার শো করে কিন্তু কোনো অ্যাফিনিটি নাই এবং ইনসলিবল ইন ওয়াটার। ক্যারেক্টারিস্টিক্স অফ পিগব্যান্ড, হিস্টোরি দরকার নাই। ক্লাসিফিকেশন অফ দ্য পিগমেন্ট, বায়োলজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক। ডাইং থিওরিটা কি? প্রথমে পানিতে গুলবে, তারপর সেটা ডিফিউজ লেয়ারে যাবে, তারপর ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার ক্রস করে ফাইবার সারফেসে যাবে, ফাইবার সারফেসে তারপর ভিতরে প্রবেশ করবে, ভিতরে প্রবেশ করে বন্ড তৈরি করবে। কি কি বন্ড হতে পারে? আয়নিক বন্ড, হাইড্রোজেন বন্ড, কোভ্যালেন্ট বন্ড, ফিজিক্যাল ফোর্স অর সাচ আদার্স। তো এই যে কথাগুলো বললাম সেটাই এখানে দেওয়া। যে সাকসেসিভ স্টেজগুলি সেগুলো একটু দেখতে হবে। ফাইবার কি? ফাইবার সম্পর্কে আমরা জানি ম্যানমেড, ন্যাচারাল, প্রোটিন, বিভিন্ন প্রকার ফাইবার রয়েছে আমাদের। রোল অফ ওয়াটার কি করবে? পানির সাথে বন্ড তৈরি করবে, ডাইটা ট্রান্সফার করবে এবং সুইলিং ঘটাবে। ইলেকট্রোলাইটের কাজ কি? যে চার্জটা সৃষ্টি হয়েছে চার্জটাকে রিমুভ করবে। কেন ডাইলিকার হিট করা হয়? সাধারণত ডাই পার্টিকেলটাকে শক্তি মুভ করার জন্য এবং সেই সাথে অ্যামরফাস রিজিয়নটাকে ক্রিস্টালাইন রিজিয়নটাকে অ্যামরফাস করার জন্য। সুইলিংটা কেন হবে? ভিতরে গ্যাপ সৃষ্টি হবে কেরিয়ারটা অল্প টেম্পারেচারে ডাইং করার জন্য। লেভেলিং এজেন্টের কাজ হচ্ছে লেভেল ডাইং ইনশিওর করা, অর্থাৎ বাংলার চৌকিদার। টাইম হচ্ছে একটা প্যারামিটার যেটা আসলে বিভিন্ন ভেরি করে, অর্থাৎ কতক্ষণে তার স্যাচুরেশনটা আসবে। এবং ম্যামিস্টুয়াল হচ্ছে কতটুকু লিকুয়ারের জন্য কতটুকু আমরা ডাই দিব বা কেমিক্যাল দিব বা সলিউশন দিব, সেটা রেশিওটাকে, লিকুইডের রেশিওটাকে আমরা বোঝাচ্ছি যে কতটুকু পানিতে কতটুকু ভেজাবো। তো এই ছিল আজকের লেকচার আমাদের ইয়ে সম্পর্কে। তো